নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ত্রিপুরা রাজ্যে বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলোর রেকর্ড যে মোটেও ভালো নয় তা বলার অপেক্ষা রাখে না। বেসরকারি বিদ্যুৎ সংস্থার এক কর্মীর মৃত্যুর পরেও জিবি হাসপাতালে খোঁজ খবর নিতে যায়নি সে সংস্থার কোনো আধিকারিক থেকে শুরু করে বিদ্যুৎ নিগমের কোনো আধিকারিক। এ নিয়ে রবিবার দুপুরে সৃষ্টি হলো বড় ঝামেলা। মৃত বিদ্যুৎ কর্মীর মরদেহ নিয়ে রাজধানীর ভুতুরিয়া বিদ্যুৎ নিগম অফিসের সামনে এসে জমায়েত হয় বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীরা। ত্রিপুরা রাজ্যে বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলোর রেকর্ড যে মোটেও ভালো নয় তা বলার অপেক্ষা রাখে না। বেসরকারি বিদ্যুৎ সংস্থার এক কর্মীর মৃত্যুর পরেও জিবি হাসপাতালে খোঁজ খবর নিতে যায়নি সে সংস্থার কোনো আধিকারিক থেকে শুরু করে বিদ্যুৎ নিগমের কোনো আধিকারিক। এ নিয়ে রবিবার দুপুরে সৃষ্টি হলো বড় ঝামেলা। মৃত বিদ্যুৎ কর্মীর মরদেহ নিয়ে রাজধানীর ভুতুরিয়া বিদ্যুৎ নিগম অফিসের সামনে এসে জমায়েত হয় বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীরা। পথ অবরোধ করে তাদের দাবি তুলে বলেন, বিদ্যুতের কাজ করতে গিয়ে গত রবিবার গুরুতর আহত হয়েছিলেন তাপস নমদাস নামে এক বিদ্যুৎ কর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে সে সময় ভর্তি করানো হয়েছিল আগরতলার জিবি হাসপাতালে। টানা 6 দিন জিবি হাসপাতালে ভর্তি থাকার পর শনিবার দুপুরে চিকিৎসার যাবতীয় বাঁধন ছেড়ে দিয়ে তাপস মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাপস নমদাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে আগরতলা জিবি হাসপাতালে ছুটে যান তার সহকর্মীরা। বিদ্যুৎ কর্মীদের অভিযোগ, ভীষণ প্লাস নামের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি তাপস নমদাসের পরিবার, যার কারণে শনিবার বিদ্যুৎ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ কর্মীদের সুরক্ষার বিষয়টি দেখার জন্য রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা। ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ প্রদর্শন করে। বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় ভীষণ প্লাস নামের বেসরকারি বিদ্যুৎ কোম্পানির অনিকেত পালকে। পরবর্তী সময় রবিবার বিদ্যুৎ কর্মী তাপসের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবার এবং সহকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ নিয়ে আসে ভুতুরিয়া বিদ্যুৎ নিগম অফিসের সামনে। সেখানে বিদ্যুৎ কর্মীরা জমায়েত হয়ে তীব্র আন্দোলন শুরু করে। তাদের আরও দাবি, প্রায় 200 জনের মতো কর্মী বিদ্যুৎ সংস্থার অধীনে কর্মরত। তাদের কাছ থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের নাম করে টাকা কাটা হলেও এখন পর্যন্ত তারা কোনো কাগজ হাতে পায়নি। প্রতিনিয়ত তাদের মৃত্যু হচ্ছে, অথচ তাদের পরিবার কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কোনো বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হলে তার চিকিৎসার খরচ পর্যন্ত বহন করছে না সংস্থা। আরো বলেন, তারা যখন কাজ করতে যায় তখন তাদের কোনো রকম সুরক্ষা সামগ্রী দেওয়া হয় না, যার কারণে বর্তমানেও 2 জন বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা জানান, কাজে নিয়োগ হওয়ার সময় তাদের বলা হয়েছিল প্রশিক্ষণ দেওয়া হবে, অথচ সংস্থার পক্ষ থেকে কোনো রকম প্রশিক্ষণ এখন পর্যন্ত তাদের দেওয়া হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। কাজ করতে গিয়ে সেটা মার্চ করছে, 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তারে কি কর্মের লেগে তো আছে, তার বাড়ি মধুপুর। এই কোম্পানির ভিতরে চাকরি করতে গেলে তার 100 টাকা গাড়ি ভাড়া লাগে। তাহলে এতে 11,500 টাকা তার সংসার চলে। তার ভিতরে টাকা যদি ডেলি 100 টাকা, তাহলে 3,000 টাকা গেছে। 11,500 টাকার থেকে তার যদি 300 টাকা জায়গা, ডেলি 100 টাকা জায়গা, তাহলে 3,000 টাকা গেছে। তো তার বেতনটা কত টাকা? এটা দিয়ে চলে। লোকটা কাজ করতে গিয়ে উন্ডেট হয়েছে, 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তাহলে লোকটা নাকি জিবি নেওয়া বাইরে নেওয়ানো কোনো চিন্তা আসলো না, আসলো নি নিচে কেউ। তাহলে লোকটা আজকে মারা গেছে। তাহলে লোকটা মর্গে গেলে তো এর অপরাধ কোন জায়গা? এর পরিবারে কি দুঃখ? মর্গে গেলে পরে থাকতে। হ্যাঁ, আমরা তো বিশ্বাস করে কাজ করতেছি নাকি? এই চলতে কাজ করি, এই দুনিয়াটা কেমনে চলতেছে, কারেন্টটা কেমনে চলতেছে। অগ্রে একটা ফ্যান বদ দিলে দাদা আমার ঘরে একটা কাঁচা বিদ্যা আছে। দাদা আমার দাদা তো, আমার মা একটা প্রেশারের রুগী। দাদা আমার আমার মা তো হাই প্রেশার। সবটা আমরা দেখি, তো আমরা পরিষেবা কারা দেখবো? আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে, এই লোকটা কারা দেখবো? তার বাচ্চা একটা, 2-1টা বাচ্চা, তার ফ্যামিলিটা কারা দেখবো? আজকে হ্যাঁ হয়েছে, আজকে আমি হইতাম পারি, কালকে আমি হইতাম না। তার না তো সকালবেলা ঘুমোতে উঠে মায়ের কোনো লই আই, কেন লই আই? অবরে যাইতেছি ডেঞ্জার কাজও। আজকে আইতাম পারি, না হইতাম পারি, তাহলে কোম্পানি আন্ডার কাজ করি তো। এই পরিষেবাটা কে দিব? আমরা দুঃখ কষ্ট শব্দ তো তারা দেখবো। এই লোকটা মরে থাকতো, জিবি মরকে কেটে থাকতো।
এখন তারাতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু? পাইছি কোনো কথা না, তারা একটা ফুল দিয়ে বলে বাড়াইছে, আমি খবরটা পেয়েছি। একটা ফুলের মালা দিয়ে বলে বাড়াইছে, তার পরিবারকে সাকা মালা দিয়ে লাস্টার এয়ারপোর্ট মর্গে ঢুকাইছে। লোকটার কেমনে ফুল লয়ে পরে থাকবো? একটু জোরে কোন। ডিউটি করতে করে আসা ইলেকট্রিকের কাজ করতে করে নিচে করে আসে। এরপর দিয়া আমরা ফোন করছে, আমার কাছে ফোন করছে না, আমার কাছে ফোন করছে। ফোন বলে টাকা না, টাকা হতে হয়তো না। এরপরে দিয়া আমরা সামনে আসি, আসে হসপিটাল ভর্তি হয়েছি। ভর্তি হয়েছি করে ভালো না করে ভালো করে ভাই কোন জায়গায় ঘটনাটা হয়েছে? আইসে আইজিএম কি করতে গেছিল এখানে? ইলেকট্রিকের ডিউটি করছে এখানে শর্ট খেয়ে পড়ে গেছে কেন? করতে পারে আইজিবিতে আনার পরে এরপরে কি হয়েছে ঘটনা? ভালো হয় না, কলকাতা নিয়ে চিকিৎসা করে তারা কাছে টাকা দিলে চিকিৎসা করে বাড়ি লাগে নিমুনি চেয়ে তাদের পরের দিন থেকে যেমন খাওয়াইতেছে। আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে মায়া ফোন করছে না, আমি খবর পাই সেরা তাড়াতাড়ি করে 10:30 আমি আসি। আসার পর দিয়ে তারা লাগিয়ে রাখছে এই জায়গার মধ্যে ডেন্টিস, এই জায়গার মাথা ছিল, এই জায়গার মধ্যে মাংস ছিলেন না, এই জায়গার মধ্যে কারেন্টের দেওয়া। তো তারা আনছে, ইংলিশ সেলান দিতেছে, ইংলিশ দিতেছে, সুস্থ। আমি জিজ্ঞাসি বাবা তুমি কেমন আছো? ভালো আছি। আমারে বাবা আপনি ইয়াত হইয়া যান, কলকাতা নিয়ে যান, আমি ভালো হয়ে যাবো। তখন রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার দিন কারেন্টের অফিসার আছে, আমি তো সঠিক নাম জানি না, উনি দেখতেছিলেন। উনি বলছে যত টাকা লাগে দিবে, আর আপনারা কিছু টাকা নিয়ে তারা কলকাতাতে নিয়ে যান, আমি যতটুকু পারি সাহায্য করা। কিন্তু উনি উল্টাপাল্টা আগের মিডিয়ার কাছে খবর দিছে, উনি টাকা দিছে, পয়সা দিছে। আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানায় না, কোনো সইও দেয় নাই। টাকা পাইছেন নি আমরা? না, আমরা তো সব আয়ুষ্মান কার্ড শো করছি, আয়ুষ্মান কার্ডের আমরা সব কিছু চিকিৎসা পাইছি। এই আজকে 8 দিনের ভিতরে আমি একদিন ছিলাম না, এগুলো তো দেখি। তারপরে গত পরশু দিন আমি ছিলাম রাত্রে বলেছি, সকালবেলা গেছি, সবাই তারা দেখছে, মা দেখছে, বাবা দেখছে, আমার মেয়ে দেখছে, নাতি দেখছে, আমিও দেখতাম, গেলাম, ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বাম চোখটা একটু মেলছে, তখন তারা এই ইয়া করছে, ব্যাপার করছে কলকাতাতে আনমেরিজ করে, যে বিয়েই করে না, আনমেরিজ। আমার মেয়ে কেমনে সরকারের কাছে কেমনে বাঁচবো, কেমনে কী করবো, নাতিরা নিয়ে কেমনে ইয়ে করবো, আমি সরকারের কাছে এই আবেদন, আর কিচ্ছু না, আমার বলার মতো আর কিচ্ছু না। আপনার কি লাগে যে মারা গেছে? মারা গেছে আমার মেয়ের মেয়ের জামাই। এই যে কারেন্টের কাজ করতে গেছে, এটা তো তখন কি কারেন্ট রানিং আছিল? রানিং আছে, তো এটা তো সহকর্মী একজন বলছে রানিং আছে। সেফটি আসছিল না? কারেন্টে তো একটা হাতে গ্লাভস টাপ থাকে, এগুলো কি আজ ছিল? এগুলো আছে লোকে না, আমি তারা এখানে দেখি নাই, তারা আমাকে কোনো কিছু বলে নাই। কিন্তু তারা যে ট্রেডিং ধরনের যন্ত্রপাতি কোনো কিছুই ইয়ার মধ্যে নাই। আমার 2 ছেলে জামাই তিনি কাজ শিখছে, আমার বড় ছেলে ছোটো ছেলে লাগছে একবার মতো। এখন ইলেকট্রিক অফিস থেকে বা যারা পাঠাইছে বা যারা দেয় কাজ করতো, ওইখান থেকে কোনো সাহায্য বা কিছু পাইছে? কিছু আমরা পাইছি না। তার সহকর্মী যারা আছে, তার সহকর্মী তারা কিছু, কেউ 500, কেউ 200, কেউ 100 দেওয়া গেছে। এই পর্যন্ত আমি করতে পারি, যেটা আমি দেখছি। কি নাম আসলে আপনার জামাই? আমার জামাইয়ের নাম আছিল তাপস কর্মকার। বয়স কত? বয়স আনুমানিক 37। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের আশ্বস্ত করেন বিষয়টি অবিলম্বে গুরুত্ব দিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। কিন্তু পুলিশের আশ্বস্তিতে তারা সন্তুষ্ট নয়। তারা শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন প্রায় তাদের সহকর্মী হারাচ্ছেন, কিন্তু সহকর্মীদের মৃত্যুর পর ফুল দিয়ে পর্যন্ত সম্মান জানানো হয় না। এদিনের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি উদ্বেগজনক দেখে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সান্দন টিভি। বিধায়কের ভাতিজা সহ তার সাঙ্গপাঙ্গদের দ্বারা গণধর্ষণের শিকার নাবালিকা, এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। ঘটনা কদমতলা থানা এলাকায়। 7ম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য কদমতলা থানা এলাকা জুড়ে। ঘটনা শনিবার রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, 7ম শ্রেণীর ছাত্রী এলাকার এক বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাবার সময় তাকে বলপূর্বক মুখ বেঁধে তুলে নিয়ে কুর্তি এলাকাস্থিত কুর্তি উচ্চতর মাধ্যমিক মাদ্রাসার নবনির্মিত হোস্টেলে সেখানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে
ইমরান হোসেন সহ তার সাথে থাকা এক 16 বছরের নাবালক বলে অভিযোগ। অভিযুক্তদের বাড়ি কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের ঢেউবাড়ি এলাকায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করলেও অপর অভিযুক্ত 16 বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়। নির্যাতিতার মা জানান, তার স্বামী কর্মসূত্রে বহিরাজ্যে থাকেন, তাই বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে তিনি একাই থাকেন। এদিন রাতে নিকট আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাবার পথে তার 14 বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে তার উপর 2 থেকে আড়াই ঘন্টা পাশবিক অত্যাচার চালানো হয়। পরে তার মেয়ে বাড়ি ফিরে তাকে সবকিছু খুলে বললে তিনি থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্তরা নাবালিকাকে ভয় দেখিয়ে বলে, যদি সে এই ঘটনা কাউকে জানায় তাহলে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল করে দেবে। গোটা ঘটনায় সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছেন নির্যাতিতার মা। আমার কুড়ি তার চাচার বিয়া আজকে কালকে, তো গেছে হে বাড়ি থেকে বাড়ি। আমি কইছি যা, আমি পরে আইয়া। পরে হে গেছে, যাওয়াত লাগিয়া তার চাচার বাড়ির গেইটর মুখটা কি দরিয়া নিচে গিয়া মইনুল নকর ছেলে আর ইমরান হোসেন, তারা দুইজনে দরিয়া মুখ বান্ধিয়া আঠাও বান্ধিয়া লইয়া গেছে হোস্টেলও, আমরার বাড়ির লগে দিয়া হোস্টেল হন নিছে। নেওয়ার পরে 2-2.5 ঘন্টা পরে আমার বুড়ি ছুটিয়া আইছে, আইয়া খান দিয়া হে বেউস কথা কইতে পারে না। পরে জিকাইছি, কইছে বড় বেটা একজনে আমারে দরিয়া নিছে মুখ বান্ধিয়ার লগে ছোট ছেলে একটা মইনুল লকর পুয়া, তারা নিছে আমারে দরিয়া তাকি বান্ধিয়া। পরে তার দাদারে কইছে, কোয়ার পরে দাদাই গিয়া আনছেন ইমরান হোসেন দে আর মইনুল লকর ছেলে আমরার সামনে দিয়া জুতা তো লইয়া গেছে কি দৌড়াইয়া, তারে ধরতে পারছি না। থানাত লিখিত অভিযোগ দিয়েছেন? থানাত দিছি লেখিয়া। আপনার খারাপ কাজ করা হয়েছে? খারাপ কাজ করছে, তারা মুখ বান্ধিয়া আর কইছে যদি কিচ্ছু খোঁজ গিয়াতে আমরা নেটো ছাড়িয়া দিমু। তোর বাপর নাম কিতা, মার নাম কিতা সব জিকাইছে তারা। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 14 বছর। কোন ক্লাসে পড়ে? 7। কি চাইলেন? আমি এখন তার শাস্তি চাই। আমার ছোট মাইয়া আর তার বাবাও ঘরে নাই, বিদেশ, আর হে ও নিয়া আমার মাইয়ারে রাস্তা থেকে দরিয়া নিয়া ইলা করছে, তার শাস্তি হইতো। স্থানীয় এক ব্যক্তি জানায়, তিনি নাবালিকা মেয়েটির কান্না শুনে বেরিয়ে আসলে নির্যাতিতা মেয়েটি ও তার মা গোটা ঘটনাটি জানালে গ্রামবাসী মিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে থানার হাতে তুলে দেন। সাথে অপর অভিযুক্ত 16 বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি জানান, এই ঘটনা মিটমাটের জন্য কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিন ফোন করে অনুরোধ করেছেন বলে তাঁর দাবি। তিনি জানান, ধৃত অভিযুক্ত বিধায়কের সম্পর্কে ভাতিজা বলেও তাঁর দাবি। তিনি জানান, এ ধরনের ঘটনা কদমতলা এলাকায় নয়, গোটা ত্রিপুরা রাজ্যেও যেন না ঘটে। কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান, একটি ধর্ষণের অভিযোগ হাতে পেয়ে 25 নম্বরের 137-2/70-2/35 ভারতীয় ন্যায় সংহিতা 6 অফ পক্সকো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এ কাণ্ডে ইমরান হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে অপর এক নাবালক পালিয়ে যায়। তার খোঁজেও তল্লাশি জারি রয়েছে। তিনি জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণ বলে ধারণা করা হচ্ছে, তবে মেডিকেল রিপোর্ট হাতে আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। ইনচার্জ জয়ন্ত দেবনাথ। নাবালিকা মেয়েকে তার গার্জিয়ান আমাদের কাছে নিয়ে আসে এবং বলে যে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তখন দুজন লোক, একজন ইমরান হোসেন এবং একজন নাবালক ছেলে, তাকে অপহরণ করে কুর্তি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে। যথারীতি কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি। কেসের নাম্বার হচ্ছে কদমতলা পিএস কেস নাম্বার 25 এবং আন্ডার সেকশন হচ্ছে 137+2 এবং 30(5) এবং সেকশন 6 পস্কো সেকশনে আমরা কেস রেজিস্টার করি। তো দুইজনের মধ্যে একজনকে আমরা যে এফআইএন নাম্বার 1 ইমরান হোসেন, তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিকভাবে তো ভিকটিমের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে রেপ হয়েছে। এখন ওর মেডিকেল হবে, তো মেডিকেল আসার পর আমরা মেয়ে তো বললো যে দুজনই রেপ করেছে। না, একজন ইমরান হোসেন পাবলিক ধরেছিল, পলাতক।
বর্তমানে সকল উত্তর জেলাবাসী প্রশাসনের কাছে সুবিচারের অপেক্ষায়। শান্তন টিভি। শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার প্রবণতা বর্তমান সময়ে প্রত্যেক ছেলে মেয়েদের মধ্যে লক্ষ্য করা যায়, কারণ শরীর সুস্থ না থাকলে মানসিকতা এবং দৈনন্দিন কাজ ভালো হবে না। রবিবার অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা পর্যটন নিগমের যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত 2025 বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপে বক্তব্য রেখে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বক্তব্য রেখে আরো বলেন, আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা সকলে সুস্বাস্থ্যের অধিকারী। তারা আগামী দিন সমাজকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে যারা এই ধরনের সুস্বাস্থ্যের আধিকারিক, তাদের উপর কোনো ধরনের কাজ দেওয়া হলে তারা সে কাজ মনোবল শক্ত করে সঠিকভাবে করতে পারে। মন্ত্রী আরো বলেন, সরকার এর সাথে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই সকলকে নেশার বিরুদ্ধেও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা ওয়ার্কআউট করে আমি শরীর তৈরি করলাম, গুড লুকিং হলাম, আমি শরীর মেনটেন করলাম, ক্যালোরি আমি মেপে খাওয়া দাওয়া করলাম। অন্যদিকে আমি ড্রাগের ইউজ করলাম, সেই জিনিসটা কিন্তু ড্রাগ এবং শরীর বা ড্রাগ এবং ওয়ার্কআউট একসঙ্গে কিন্তু চলতে পারবে না। আমাদের রাজ্যে বা বাইরের রাজ্যে আমরা দেখি যে যারা সুঠাম দেহের অধিকারী বা যারা পরিশ্রম করে জিম করে সুন্দর বডি তৈরি করেছে, আবার তারা পাশাপাশি সাইমালটেনিয়াসলি তারা ড্রাগও নিচ্ছে। আলটিমেটলি তারা কিন্তু আমরা দেখি কলাপস করছে এট দ্য এন্ড অফ দ্য ডে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যারা এই অ্যাসোসিয়েশনকে পরিচালিত করছে, লেট আস ওয়ার্ক টুগেদার। ইউ বিং দ্য অ্যাম্বাসেডার, আপনারা সেটার অ্যাম্বাসেডার হন, রাজ্যের যুবকদেরকে বার্তা দিন যাতে কোনো অবস্থাতে আমাদের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি বা আমাদের যে প্রচেষ্টা রাজ্যের যুব সমাজকে, কোনো অবস্থাতে যেন রাজ্যের যুব সমাজ নেশার প্রতি আকৃষ্ট না হয়। আজকে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের বাইরে সেই জিনিসটা কিন্তু একটা রোধ হিসাবে দাঁড়িয়েছে। এই জিনিসটাকে আমাদের যৌথভাবে, একার কারোর পক্ষে, পুলিশের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের যৌথভাবে সেই জিনিসটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে সেই কাজটাকে ত্বরান্বিত করতে হবে। তবেই এই ধরনের যে কর্মসূচি, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য, একদিকে বার্তা দেব, মেসেজ দেব, এবং পাশাপাশি আমার দেহকে আমি সুন্দর রাখবো, অন্যকেও আমি সুন্দর হতে সাহায্য করব, তবেই এই ধরনের কর্মসূচি সফলতা লাভ করবে। ভবিষ্যৎ অন্ধকারে আমবাসার সাধু টিলার রাধামোহন মেমোরিয়াল আশ্রম স্কুলের 104 জন পড়ুয়ার, এ সকল ছাত্রছাত্রীর অভিভাবকরা দুদিন ধরে মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক অভিভাবক জানায়, আমবাসা সাধু টিলার রাধামোহন মেমোরিয়াল আশ্রম স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি বছর পাশ করার পর খুমলুঙ্গে ভর্তি করা হয়। এবছর ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয় 16 মার্চ। 19 মার্চ ফলাফল প্রকাশ করার কথা থাকলেও ফলাফল প্রকাশ করা হয়নি। পরবর্তী সময় বলা হয় 4 এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে, কিন্তু 4 এপ্রিল ওনারা বিদ্যালয়ে যাওয়ার পর তাদেরকে বলা হয় মোবাইল নাম্বার দিয়ে যাওয়ার জন্য। যথারীতি ওনারা মোবাইল নম্বর দিয়ে আসে। 11 মার্চ ওনাদের মোবাইলে পরীক্ষার ফলাফল যায়, কিন্তু দেখতে পান আমবাসা সাধু টিলার রাধামোহন মেমোরিয়াল আশ্রম স্কুলের সকল ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা তাদের সন্তানদের কোথায় নিয়ে ভর্তি করবেন তা বুঝতে পারছেন না। সমস্যার সমাধান করার জন্য 12 ও 13 এপ্রিল উদ্বিগ্ন অভিভাবকরা মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনের সামনে সমবেত হন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু তারা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়। রবিবার সকাল 8টায় তাদেরকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তাদের সাথে মন্ত্রী বিকাশ দেববর্মা সাক্ষাৎ করেনি। এই অবস্থায় দাঁড়িয়ে তারা কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না। হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যে
আমবাসা, সাধুতিলা, আশ্রম স্কুল, এখান থেকে 3 থেকে 5 পর্যন্ত আমাদের স্টুডেন্ট এবং গার্লস বয়েজ পাস হয়েছে। পাস হওয়ার পরে এখন দেখা যায় আগে হয়তো খুমুলঙ্গে কোনো 23 সারা ভর্তি করাইতো, এখন দেখা যায় বছরে 2025-এ দেখা যায় 16 তারিখ টেস্ট হয়েছে স্কুলের। টেস্ট হওয়ার পরে দেখা যায় 29 তারিখ রেজাল্ট দিওনের কথা, এরপর 4 তারিখ হয়েছে, 29 তারিখ হয় নাই, এবারে 4 তারিখও হয় নাই। 4 তারিখের পরে 4 তারিখের দিন আমাদের বলেছে এখানের টিচাররা, তোমরা মোবাইল নাম্বার সবার গার্জেনের দিয়ে যাও, এরপরে তোমরার কাছে রিপোর্ট যায়। এরপরে রিপোর্ট দেখে হঠাৎ করে 11 তারিখ আমাদের মোবাইলে রিপোর্ট আইল, সাধুতিলার যেটা স্টুডেন্ট বয়েজ গার্ল সব স্টুডেন্ট ফেল হয়েছে। কতজন? 104 জন। এর মধ্যে আমরা আইসি স্যার বিকাশের কাছে সলিউশনটা লোন লাগিয়া, যেমন আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি করা যায় আমরা বুঝতাম আইছি স্যার বিকাশের কাছে। এই জন্য বিকাশ স্যারের কাছে আমরা 2 দিন এসেছি। কালকা কালকা 12 তারিখ, আজকে 13 তারিখ। আমরা কালকা সকাল 12 তারিখ 6টা থেকে এসেছি বিকাশ স্যারের গেটের সামনে, আজ আইসি 6টার সময়, আবার 13 তারিখ। এখন পর্যন্ত কোনো সুরাহা নাই স্যারের সঙ্গে দেখা করতে। ট্রাম্পের শুল্ক হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় বাণিজ্যিক হামলা বলা হচ্ছে, কিন্তু ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রী ও মোদী সরকার এর নির্লজ্জ আক্রমণকে সমর্থন করেছেন। কোনো বিরোধিতা না করে মার্কিনের কাছে নথি স্বীকার করে বেশি দামে রান্নার গ্যাস, জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধাস্ত্র সহ একের পর এক নিম্নমানের এক যুদ্ধ বিমান ক্রয় করছে। 2022-2023 সালে ভারত আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। একটি তীব্র প্রতিবাদ জানায় সিপিআইএম-এল রাজ্য কমিটি। রবিবার আগরতলা সাংবাদিক সম্মেলন করে একথা জানান সিপিআইএম-এল এর রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। তিনি আরো বলেন, জনগণকে দেশের স্বাধীন, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সার্বভৌম প্রজাতন্ত্রকে রক্ষা করতে এবং সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রীয় মোদী সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধি করেছে। এখন উজ্জ্বলা প্রকল্পে একটি গ্যাস সিলিন্ডার 500 টাকা থেকে বেড়ে 550 টাকা এবং সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি 803 টাকা থেকে বেড়ে হয়েছে 853 টাকা। আর পেট্রোল ও ডিজেলের দাম 2 টাকা প্রতি লিটারে বেড়েছে। আজকে 1 লিটার পেট্রোলের দাম 97.53 টাকা, 1 লিটার ডিজেলের দাম 86.55 টাকা। সাধারণ জনগণ ও ভোক্তাদের ঘাড়ে এ মূল্য বৃদ্ধির দায় চাপানো হয়েছে, অথচ শ্রমিকদের কাজ নেই, মজুরি কম, সরকারি শূন্য পদে চাকরি নেই, শূন্যপদ বন্ধ করে দেওয়া হচ্ছে। কৃষিতে চলমান সংকট চলছে। পর্যাপ্ত কাজ ও মজুরি বৃদ্ধি ও বকেয়া মজুরি পরিশোধ করা ছাড়া এ মূল্য বৃদ্ধির বোঝা জনগণ বহন করবে কিভাবে? তাই দাবি, এই মূল্যবৃদ্ধির বোঝা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শ্রমিকদের পর্যাপ্ত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। জমি ও কৃষককে কৃষিতে সংকট মুক্ত করতে হবে। সরকারি সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। টেট উত্তীর্ণ বিভিন্ন দপ্তরের পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যদের অবিলম্বে নিয়োগ করতে হবে বলে জানান তিনি। দেশের প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ট্রাম্প সাহেব যে শুল্ক হামলা করেছে, এই শুল্ক হামলায় আক্রান্ত আজকে আমার দেশ, আমার ওষুধ শিল্প, আমার ইস্পাত, অ্যালুমিনিয়াম, আমার কৃষি, এবং আমার ম্যানুফ্যাকচারিং সেক্টর আজকে আক্রান্ত। 26% ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে, যদিও 90 দিনের সময়সীমা দিয়েছে 9 জুলাই পর্যন্ত, কিন্তু এর ফলে আমার অর্থনীতির উপরে বিরাট আতঙ্ক অলরেডি দেখা দিয়েছে।
কিন্তু সরকার চুপ। এবং শুধু তাই নয়, যখন দেশের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গেলেন ট্রাম্প সাহেবের সাথে মিট করতে, তখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীকে সাংঘাতিকভাবে উপেক্ষা করা হলো। এবং শুধু তাই নয়, ভারতীয় যারা পরিযায়ী শ্রমিক তাদের পায়ে শিকল বেঁধে, কোমরে দড়ি বেঁধে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে 40 ঘন্টা প্রাকৃতিক কাজ করতে না দিয়ে মার্কিন সেনা বিমানে বন্দি করে তাদেরকে অমৃতসরে রাতের বেলায় নামানো হলো, দু তিনবার করে আনা হলো। এটা তো ভারতবর্ষের ইতিহাসে হয়নি। সরকার একটাও প্রতিবাদ করেনি, বরং আমার বিদেশমন্ত্রী বলছেন যে এটা তো হতেই পারে, যারা অনিবন্ধীকৃত তারা তো অ্যারেস্ট হতে পারে, তাদের তো প্রতি এই ঘটনা ঘটতেই পারে, তারা সমর্থন করছেন। আমরা বলছি এটা মার্কিনী চাপের কাছে নতি স্বীকার। মার্কিনীরা প্রধানমন্ত্রীকে উপেক্ষা করছেন, পরিযায়ী শ্রমিকদের হাতে পায়ে বেঁধে ফেরত পাঠাচ্ছেন, বহিষ্কার করছেন, একটাই কারণ যে ব্রিক্স থেকে ভারতকে বেরিয়ে আসা। চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল বিজু। রাজ্যের বিভিন্ন স্থানে বিজু উৎসব পালন করেছে চাকমা সম্প্রদায়ের মানুষ। পেঁচারথলে পূজায় ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। রবিবার প্রত্যেক বছরে নেই এবছরও পেঁচারথলের উদয়ন বুদ্ধ বিহার থেকে দেও নদীতে ফুল ভাসিয়ে দেওয়া হয়। এদিন ভোর 5:30টায় পঞ্চশীল গ্রহণের পর সকাল 6টা ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় 3000 লোকের সমাগমে উপস্থিত সবার মঙ্গল কামনার্থে এবং বৃক্ষ সংঘের সূত্রপাত দ্বারা দেও নদীতে গিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেঁচারথলের বিধানসভার কেন্দ্রের বিধায়িকা তথা মন্ত্রী শান্তনা চাকমা। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় বিজু উৎসবের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আমাদের 3 দিন ব্যাপী যে বিজু উৎসব, আজকে ফুল বিজু। আজকে ফুল বিজু উপলক্ষে প্রথম দিন আমাদের। এই উপলক্ষে আমরা প্রথমে পেঁচারথল বুদ্ধ মন্দিরে আমরা আমাদের যে সংস্কৃতি যে রয়েছে সেটাকে আমরা আজকে এটা সম্পন্ন করে পাশাপাশি আমরা আজকে রেলির মাধ্যমে আমরা আজকে উপস্থিত হয়েছি দেও নদীতে এবং আমরা এখানে দেও নদীতে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা মোম ধূপকাঠি জ্বালিয়ে আমরা প্রণাম করছি এবং আজকে আমরা এখানে প্রণাম জানিয়ে মার উদ্দেশ্যে আমরা ফুল নদীতে আমরা বিসর্জন করছি। সেচের অভাবে মাথায় হাত সোনামুড়া মহকুমার বরতলির ন্যাংটা দরকাচর এলাকার কৃষকদের। গোমতী নদীতে জল আছে, নদীর পাশে পাম্প মেশিন রয়েছে, কিন্তু তারপরেও সেচের জল পাচ্ছে না কৃষকেরা। সোনামুড়া মহকুমার মেলাখড্ড সোনামুড়া মূল সড়কের পাশে বরতলির ন্যাংটা দরগা বিরাট চর রয়েছে। এ চরে কৃষকরা 12 মাস সবজি চাষ করেন। এই সবজি চাষ করে কৃষকদের সংসার চলে, কিন্তু বিগত 20 দিন ধরে বিদ্যুৎ সমস্যার কারণে চালানো হচ্ছে না পাম্প মেশিন। ফলে সবজি খেতে জল দিতে পারছে না কৃষকরা। সবজি খেতে জল দিতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের সবজি ক্ষেত। কিছু কিছু কৃষক পেট্রোল চালিত পাম্প মেশিন ভাড়া করে নিজেদের কৃষি জমিতে জল দিচ্ছেন নিরুপায় হয়ে, অথচ স্থানীয় কৃষি দপ্তরের কোনো হেলদোল নেই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। কিছুদিন ধরে, আজকে 20 দিন ধরে কারেন্টের প্রবলেম। আচ্ছা আচ্ছা, কারেন্ট আছে কিন্তু মোটর চালু করলে মোটর বন্ধ হয়ে যায়। এটা তো বিগত অনেক বছরের সমস্যা, 2 বছর আগে তো এমন হয়েছে। হ্যাঁ, এটা অনেকদিন ধরে সমস্যা। এই সমস্যাটা এখন পর্যন্ত সমাধান হয়েছে না? না, সমস্যা কোনো সমাধান হয়েছে না। আমরা জলের কোনো ব্যবস্থা নেই, তার জন্য আমরা সব জমি নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে আপনারা স্থানীয় কৃষক দপ্তর বা এখানকার যে স্থানীয় নেতা নেত্রী তারা জানাইছিলেন? সবাই জানে, তারা সবাই সব জানে। এলাই অফিসার কি মানে কি কয় যে ডিপার্টমেন্ট, কারেন্ট ডিপার্টমেন্ট, তারা সবাই জানানো হয়েছে, হইব হচ্ছে এই চলছে আর মেশিন নষ্ট হয়ে যাওয়া 2 দিন পর মেশিন ভালো না। দেখি জলের অভাবে অবস্থা, জলের অভাবে মেশিন নষ্ট কদিন ধরে? মেশিন নষ্ট অনেকদিন, কতদিন পর এটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার নদীর জল কমে জায়গা। আচ্ছা আচ্ছা, জল পায় না। এই জায়গাটার নাম কি? নাম ল্যাংটা দরকার। ন্যাংটা দরকার সর। সারা বিশ্বব্যাপী চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব হলো ফুল বিজু। এর অঙ্গ হিসেবে রবিবার থেকে শুরু হলো 3 দিন ব্যাপী ফুল বিজু উৎসব। এই ফুল বিজু অনুষ্ঠানের 4টি পাড়া থেকে মানুষরা একটি মিছিল করে যতন বাড়ি থেকে আগত হয়। নতুন বাজার মদন মোহন আশ্রম হয়ে গোমতী নদীতে এসে তাদের
ফুল বিজু অনুষ্ঠান শেষ হয়। নির্দিষ্ট জনজাতি অংশের মানুষ এই বিজু উৎসবে সামিল হয়। জনজাতি অংশের মানুষ জানায়, বিজু একটি বর্ণাঢ্য উৎসব। চাকমা সম্প্রদায়ের দ্বারা 3 দিন ধরে উদযাপিত হয় এই উৎসব। জনজাতিদের জন্য এদিন নববর্ষের সূচনা হয়। উৎসবটি ত্রিপুরার সহ 7টি জাতি গোষ্ঠীর মানুষ উদযাপন করে। রবিবার গোমতী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা অর্চনা করেন তারা। বিভিন্ন বয়সী নারী পুরুষদের মিলন মেলায় বর্ণিল উৎসবের রূপ নিয়েছে গোমতী নদীর পার। চাকমা সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ, তরুণী সহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করে নদী, ছড়া, খালে ফুল দিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পূজা করেন। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নানা রঙের ফুল গঙ্গা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে জলধারা। পুরনো বছরের সব দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে এই ফুল পূজার আয়োজন করে চাকমারা। এ বিজু উৎসব উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপরদিকে বিজু উৎসব উপলক্ষে এবং বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর নয়া সদস্য জিতেন্দ্র চৌধুরী। সমাজের পক্ষ থেকে সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা। আজকে প্রথম দিন সকালবেলা আমরা গুমেত নদীতে, গোমতী নদীতে আমরা ফুল গজিয়েছি, যেটা আমরা চাকমাদের ভাষায় বলা হয় গঙ্গিমাকে। ফুল গজানো হয়, ফুল ভাসানো হয় না। আমরা নর্মালি আমাদের যেটা ট্রেডিশন আছে সেটা হচ্ছে ফুল গজানো, মানে ফুল দেওয়া। আমরা ভাসানো হয় না। ভাসানো আসছে পরবর্তী কাল থেকে, হয়তো কারোর কাছ থেকে নেওয়া হয়েছে, বাট ইটস অল অ্যাবাউট ফুল গজানো। তো আজকে আমরা খুবই গর্বিত এবং আমরা গুমেতুলের পক্ষ থেকে সবাইকে, ত্রিপুরাবাসী এবং কি পুরো চাকমা সমাজ যারা পৃথিবীতে সবাই আছে, সবার পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজুর জন্য আগাম শুভেচ্ছা। ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর প্রধান যেটা সামাজিক উৎসব এই বৈশু উৎসব, এবং 23 বছর ধরে এই উৎসব আপনারা করছেন। এবং বাংলা বছরের যে শেষ 2 দিন ও তার যে নববর্ষের প্রথম দিন, সেই মাঝখানে এই যে বৈশুর যে প্রথম দিন, সেটা হারি বৈশু বলা হয়। এবং অত্যন্ত ভালো লাগছে আপনাদের এখান থেকে এই বৈশু উৎসবে এসে আপনাদের সম্পর্কে আমি জানতে পারলাম, খুবই ভালো লাগলো। এখানে যারা ককবরক ভাষী তাদের বৈশু উৎসব, ককবরকবাসী এটা কি বর্মা টাইটেল যারা লেখেন, কি ত্রিপুরা তারা লেখেন, কি রিয়াং বা ব্রু বা অন্যান্য মুড়া সিং, কলই, প্রায় সকলেই তারা কোনো না কোনোভাবে এই বৈশু উদযাপন করেন। তার সাথে হলো গড়িয়া উৎসব বা গড়িয়াতে। ঠিক তেমনি আমাদের রাজ্যের মধ্যে যারা বৃহত্তর যে জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী, তাদের যে গাজন, গড়িয়া এবং গাজনের মধ্যে যেন একটা অপূর্ব একটা মিলন। তার সাথেই চৈত্র শেষ হলেই বৈশাখে নতুন নববর্ষ। আসামে এই অঞ্চলের বৃহত্তম রাজ্য, সেখানে বিহু উৎসব, এবং সীমানা পেরিয়ে গেলেই চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব জায়গাতে সংক্রান্ত বা সংক্রান্তি উৎসব। এই উপলক্ষে এই অঞ্চলে ধনী গরিব সমস্ত অংশের মানুষ যে একটা নতুন উৎসবে, নতুন উন্মাদনায় মেতে ওঠেন। কাব্যলোক আয়োজিত বর্ষ বিদায় 1431 এবং বর্ষবরণ 1432 অনুষ্ঠান আগামী 14 ও 15 এপ্রিল বিকাল 4টা থেকে আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মুক্ত অঙ্গনে অনুষ্ঠিত হবে। গত 27 বছর ধরে কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানটি রাজ্যের সংস্কৃতির অঙ্গনে এক ঐতিহ্যের সৃষ্টি করেছে। মূলত বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং নিরবিচ্ছিন্নভাবে এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাব্যলোকের এই প্রয়াস।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাব্যলোকের সহ সভাপতি তুষার ভট্টাচার্য। তিনি আরো বলেন, দুদিনের কাব্যলোকের এই আয়োজনে নববর্ষের সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার এবং মুম্বাইয়ের সিনহা সিস্টার্স সহ শান্তিনিকেতনের বাউল শিল্পী দল এবছরের আয়োজনে অংশ নেবেন। ঢাক, ঢোল, কাশি, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে। দুদিনে প্রায় 10 ঘণ্টা ব্যাপী এই আয়োজনে রাজ্যের বিশিষ্ট শিল্পীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার 4 শতাধিক শিল্পীগণ অংশগ্রহণ করবে। জনজাতি মণিপুরী জনগোষ্ঠীর শিল্পীদের অনুষ্ঠান ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সলিল চৌধুরীর গান, বৃন্দবাদন, লোকনৃত্য, সমবেত নৃত্য, মুর্শিদি লোকগান ও আবৃত্তি অনুষ্ঠান রয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তর ও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি নানা সংস্থা কাব্যলোকের এই আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এবছর বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানে কাব্যলোক সম্মান প্রদান করা হবে রাজ্যের সাংস্কৃতিক অনুরাগী ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক বিশিষ্ট রতন সাহাকে। আপনাদের সঙ্গে এই বৈঠকের কারণ হলো আগামীকালকে এবং আগামী পরশু, দ্যাট ইজ 1431-32 শেষ দিন এবং 1432 প্রথম দিন, পয়লা বর্ষ, দ্যাট ইজ বর্ষবিদায় এবং বর্ষবরণের আমরা প্রতি বছর একটা খুব বড় অনুষ্ঠান করে থাকি, যেটা প্রায়শই তুলসীমতী স্কুলে হয় এবং এইবারও এটা আমরা তুলসীমতী স্কুলে করছি এবং কালকে এটা আরম্ভ হবে এবং 2 দিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে একটা ঐক্য এবং সবার মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করা, এটাই আমাদের উদ্দেশ্য এবং রাজ্যবাসীকে শুভেচ্ছার বার্তা দেওয়া। এই 2 দিনে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এর মধ্যে নাচ, গান, আবৃত্তি, নাটক সমস্ত কিছুই হবে এবং 2 দিনে প্রায় 500-র মতো শিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবে। কমলপুরের বিশিষ্ট নাগরিক প্রয়াত মধুসূদন দেব ও তার স্ত্রী চামেলি বিশ্বাসের নামে একটি স্মৃতি রক্ষা কমিটি গঠন করা হয়। তারা স্বামী এবং স্ত্রী ছিলেন শিক্ষক ও শিক্ষিকা। তারা বিধায়ক মনোজ কান্তি দেবের পিতা ও মাতা। তারা শিক্ষকতার জীবনে বহু ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়িয়েছেন। রবিবার কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির ঘোষণা করা হয়। এই কমিটির সভাপতি শিক্ষক গৌতম শীল, সম্পাদক সঞ্জয় দাস ও কোষাধ্যক্ষ রাতুল দত্ত চৌধুরী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও ছিলেন মধুসূদন দেব ও চামেলি বিশ্বাসের কনিষ্ঠ পুত্র তথা এই স্মৃতি রক্ষা কমিটির পৃষ্ঠপোষক শশাঙ্ক শেখর দেব। তারা জানিয়েছে তারা ছাত্রছাত্রীদের বই বিতরণ করেছেন। আগামী দিনে দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি চালু রাখবে। মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির যে আমাদের গার্জেন, আমাদের সমস্ত কিছুর পেছন থেকে যিনি সাহায্য করছেন, ওনাদের সুযোগ্য সন্তান শশাঙ্ক শেখর দেব, উনি অনেক সামাজিক কর্মসূচি কমলপুরে করেছেন, এটা সবাই জানে। অনেক মন্দির এখানে, যেমন হনুমান মন্দির উনি কিছুদিন আগে তৈরি করেছেন কমলেশ্বরী কালীবাড়িতে এবং কমলেশ্বরী কালীবাড়ি নির্মাণের ক্ষেত্রে উনি অর্থরাশি দান করেছেন। পাশাপাশি কমলপুর ভিতরবাজারে শনি মন্দির নির্মাণ সহ এবং অনেক সামাজিক কর্মসূচি বিভিন্ন মেয়ের বা ছেলের বিবাহ উপলক্ষে উনি দান করেন। এরকম অনেক আমরা উদাহরণ আমরা দেখেছি। কাজেই আমরা এই কমিটির উদ্দেশ্য থাকবে যে আগামী দিনে আমরা মেধাবী ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বই পুস্তক দিয়ে সাহায্য সহযোগিতা করা, পাশাপাশি সমাজের আরও যতগুলো কাজ আছে, যতগুলো পারা যায়, আমরা মানুষের দুঃখ ঘুচানোর জন্য, তাদের চোখের জল মুছানোর জন্য আমরা এই কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আসন্ন বাংলা নববর্ষ এবং নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে রামনগরের শেষ প্রান্তে অবস্থিত হরিজন কলোনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী এবং এলাকার বাসিন্দাদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় বন্যজ্যোতির পক্ষ থেকে।
বন্যজ্যোতির মনে করে আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ গড়ার কাণ্ডারি, তাই তাদের প্রথাগত শিক্ষার উৎসাহিত করে একটি সুন্দর সমাজ গড়ে তোলা এবং আনন্দ ভাগ করে নিলে আনন্দ বাড়ে। বন্যজ্যোতি যে সামাজিক সংস্থা, এই সামাজিক সংস্থা 2023 সনের 12ই জানুয়ারি যুব দিবসের দিন তার পথ চলা শুরু করে 2 বছর অতিক্রম করে 3য় বর্ষে আমরা চলেছি। এই সময়ের মধ্যে আমরা আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচি আমরা করেছি এবং ভবিষ্যতেও আমাদের যে সামাজিক কর্মসূচির বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং এই সামাজিক কর্মসূচির বা সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবেই আজকে আমরা রামনগরের শেষ প্রান্তে এখানে মিলিত হয়েছি। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যে ভবিষ্যতে যে বাচ্চারা এখানে আছেন, এই বাচ্চাদের মধ্যে আমরা আসন্ন বাংলা নববর্ষ এবং ওদের নতুন শিক্ষাবর্ষে ওদের প্রয়োজনীয় কিছু শিক্ষা সামগ্রী ওদের হাতে তুলে দেওয়ার জন্য। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনকে সামনে রেখে কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের সহ কোষাধ্যক্ষ জানান, সারা বছরে বিভিন্ন সামাজিক কর্মসূচি সংগঠিত করার চেষ্টা করেন তারা। বর্তমানে শুখা মরশুমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, তাই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে মানুষকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন স্বাস্থ্য শিবিরের ফলে এলাকার মানুষ উপকৃত হয়েছেন বলে জানান তিনি। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। আমরা প্রতি বছরই আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করি। গত মাসও আমাদের হেলথ ক্যাম্প হয়েছে এবং এই রক্তদান শিবির হয়েছে। সেই রক্তদান শিবিরের মধ্যে প্রায় 40 জনের উপরে রক্ত দিয়েছেন। আর এছাড়াও আমরা সমাজের উন্নয়নমূলক কিছু কাজ করি, যেমন আমাদের পাড়ার মধ্যে যারা একেবারে গরিব রয়েছে তাদেরকে বস্ত্রদান করি। তারপরে আমরা এই দুর্গাপুজোর সময়ও আমরা যে আমাদের অন্নভোগ রয়েছে প্রত্যেকটা মানুষকে আমরা অন্ন বিতরণ করি। এছাড়া আমাদের উন্নয়নমূলক কাজ আমরা সাফাই অভিযান করছি প্রতি বছরই। আর আমাদের এখন আজকের মূল বিষয় হলো, আমরা দেখতে পাচ্ছি এই বিগত কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছে না বললেই চলে, সেই জন্য এলাকার প্রায় রোগক্রান্ত হচ্ছে। এই জন্য আমরা কি করছি, আমরা এখন এই স্বাস্থ্য শিবিরের বিনামূল্যে স্বাস্থ্য শিবির যেন সবাই যেন দেখাতে পারে, এই জন্য আমরা কুঞ্জবন সেবক সংঘের পক্ষ থেকে আমরা এই আয়োজনটুকু করেছি। খোয়াই পুর পরিষদের উদ্যোগে প্রতি বছর খোয়াই সুভাষ পার্ক স্থিত চৈত্র মেলায় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় চৈত্র মেলার। তাতে খোয়াই মহকুমার বিভিন্ন কাপড় ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের দোকান খুলে বসেন। এই মেলা প্রাঙ্গণে প্রায় 150টির উপর কাপড় সহ বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে আসেন। সেখানে যেমন থাকে বিভিন্ন খাদ্য সামগ্রী, বুট, বাদাম, ফুচকা, কাপড়ের দোকান। এর পাশাপাশি থাকে জুতা, লেডিস ব্যাগ, বিভিন্ন কসমেটিক্স সহ বিভিন্ন প্রসাধনী দোকান। এই মেলাতে আসা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার তাদের ব্যবসা কিছুটা মন্দা। কারণ জানতে চাইলে এর সঠিক কারণ তারা বলতে পারছে না। কয়েকজনকে বাদ দিলে প্রায় সবারই ব্যবসা মন্দা। তারা ধারণা করছেন ইতিমধ্যে রেগার কোনো পেমেন্ট হয়নি। আপনার মনে করেন গ্যাসের বছর তো খুব ভালোই ছিল, এইবার গ্যাসের বছরের তুলনায় একটু কম আছে। হয়তো কি ব্যাপারে এটার সঠিক আমরা বুঝাতাম না, কিন্তু আগের তুলনার থেকে একটু কম আছে আর কি ব্যাপার। এখানে কতগুলি দোকান আছে? এখানে প্রায় আপনার ধরেন সদস্য দোকান হয়েছে। ব্যবসা মন্দা কেন? মন্দার জিনিসটা তো আমরা বুঝতেছি না, শুনতেছি রেগা টেগার বিল টিল বা এদিকে ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, ওইসব কারণেই হইতে পারে। এটা সঠিক আমি বলতে পারতাম না। গোপন খবরের ভিত্তিতে শনিবার 7 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিলোনিয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার বাংলাদেশের এবং ভারতের নগদ অর্থ সহ মোবাইল ফোন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার মনুর মুখ তবলা চৌমনি এলাকায় পুলিশ তল্লাশি অভিযানে TR08A4224 নম্বরের একটি ইকো গাড়ি আটক করে। গাড়িতে থাকা 7 জনকে জিজ্ঞাসাবাদ করতে তারা জানায়, শনিবার বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতের ভূখণ্ডে এসেছে তারা। তাদের সহযোগিতা করেছে দালাল। তারপর পুলিশ 7 জন বাংলাদেশি সহ গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার তাদের 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তাদের কাছ থেকে আটক হয়েছে 8টি মোবাইল ফোন, ভারতীয় 1,64,780 টাকা এবং বাংলাদেশের 1 লাখ টাকার উপরে। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় বিলোনিয়া থানার ওসি। গতকালকে বিলোনিয়া থানায় একটা গোপন সংবাদের ভিত্তিতে
আমরা মনোরমুখ যে তবলাচমনিয়া নাকা পয়েন্টে আমরা ভেহিকেল চেকিং করি। তো ভেহিকেল চেকিংয়ের সময় একটা গাড়ি যার নাম্বার TR08A4224 ইকু হোয়াইট কালারে, এটাকে আমরা ডিটেন করি, করে তল্লাশি করে তার বাদে আমরা 7 জন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস টু বি বাংলাদেশ। তো তাদের ইন্টারোগেশনে তারা নিজেরাও স্বীকার করে যে তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আননোন পার্সনের থ্রুতে। তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি, থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি। তো টোটাল 8 জন এখানে আছে, আর বাকি নামও কিছু এসছে। আমরা ইনভিটের সাথে এগুলি বসছি না। তো আমরা দেখছি তাদের এগুলির পেছনে কারা কারা যুক্ত আছে, মানে যারা হিউম্যান ট্রাফিকিং করে, সেগুলি আমরা আটক করে কোর্টে পাঠাবো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।